আজকে আমরা নীলনদ অববাহিকা সম্পর্কে অর্থাৎ সপ্তম শ্রেণীর তোমাদের যে ভূগোলের আফ্রিকার পরিচয় সম্পর্কে তোমরা ধারণা তৈরি করছো, তার একটা পার্ট হচ্ছে নীলনদের অববাহিকা। আমরা প্রাচীন মিশরীয় সভ্যতার কথা শুনেছি বা জেনেছি, এবং তোমরা জানো যে এই সভ্যতাটি নীল নদের ধারে গড়ে উঠেছিল। এবং এটাও আমরা জানি যে যে কোনো একটা সভ্যতা গড়ে ওঠার পেছনে জলের যোগান থাকাটা অত্যন্ত জরুরি। ফলে প্রাচীন মানব সভ্যতাগুলোর বেশিরভাগটাই আমরা নদীকেন্দ্রিক সভ্যতা হিসাবেই দেখে এসেছি। তো তেমনই একটি গুরুত্বপূর্ণ সভ্যতা হচ্ছে মিশরীয় সভ্যতা, যেটা নীল নদ অববাহিকা অঞ্চলে আফ্রিকা মহাদেশের এক গুরুত্বপূর্ণ অঞ্চল জুড়ে ছিল। মিশর আফ্রিকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ, যেটি নীল নদ দ্বারা বিশেষভাবে উপকৃত হয়েছে। এই নীল নদ যদি না থাকতো তাহলে মিশর সাহারা মরুভূমির পুরো অংশ হয়ে যেত। কৃষি, পশুপালন, জলসেচ, জলবিদ্যুৎ, পরিবহন, শিল্পোন্নতি ও অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে নীল নদের অবদান এক কথায় অপরিসীম। ফলে বলা যায় যে মিশরের যা কিছু সমৃদ্ধি তা কিন্তু নীল নদের জন্যই। তাই মিশরকে আমরা নীল নদের দান বলে থাকি। তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে আসে যে নীল নদকে কেন মিশরকে নীল নদের দান বলা হয়। তো সেক্ষেত্রে তোমরা এইখানে যে পার্টটা, এই পার্টটাকে সুন্দর করে সাজিয়ে লিখতে পারো। নীল নদের এই প্রবাহ পথ, অর্থাৎ যে কোনো নদীর একটা প্রবাহ পথ আছে। নীল নদ তার উৎসভূমি থেকে মোহনা পর্যন্ত যে প্রবাহ পথ অতিক্রম করে গেছে, দ্বিতীয় পাঠে আমরা সেই বিষয়টা সম্পর্কে ধারণা তৈরি করব। আমরা জানি যে নীল নদ হচ্ছে দুটি আলাদা আলাদা উৎসভূমি থেকে তৈরি হয়েছে, যার একটির নাম হচ্ছে হোয়াইট নীল আর একটির নাম হচ্ছে ব্লু নীল। এই দুটো হোয়াইট নীল এবং ব্লু নীল দুটো আলাদা জায়গা থেকে তৈরি হওয়ার পর তাদের বেশ কিছুটা যাত্রাপথের পর তারা একটি অঞ্চলে এসে মিলিত হয়ে নীল নদ নামে বাকি অংশটা জুড়ে প্রবাহিত হয়ে একদম মোহনায় গিয়ে মিশেছে। এই হোয়াইট নীলের যে উৎসভূমি সেটা হচ্ছে বুরুন্ডি মালভূমি, যেটা ভিক্টোরিয়া হ্রদ, অর্থাৎ বুরুন্ডি মালভূমি ও ভিক্টোরিয়া হ্রদ এই দুটো মিলে হোয়াইট নীলের উৎসভূমি। আর ব্লু নীলের উৎসভূমি হচ্ছে ইথিওপিয়ার উচ্চভূমি টানা হ্রদ। এই বুরুন্ডি মালভূমি ও ভিক্টোরিয়া হ্রদ যেটা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত, আর ইথিওপিয়ার উচ্চভূমির টানা হ্রদ হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চলে অবস্থিত। ফলে দুটো আলাদা জলবায়ু অঞ্চলে অবস্থিত হওয়ার ফলে দুজনের যে জলের যে প্রবাহ বা জলের যে উৎস সেটা কিন্তু দুটো আলাদা রকম। একটা হচ্ছে বুরুন্ডি মালভূমিতে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে উৎসভূমি হওয়া, এখানে সারা বছর বৃষ্টিপাত হয়। ফলে মিশরের নীল নদের জলের প্রবাহ এই হোয়াইট নীল কিন্তু সারা বছর ধরে দিয়ে যায় বা জলের যোগানটা দিয়ে যায়। নীল নদে সারা বছর জল থাকে। আর মৌসুমী জলবায়ু অঞ্চলে নিরক্ষীয় এখানে শুধুমাত্র গ্রীষ্মকালীন বৃষ্টিপাত, অর্থাৎ আমাদের ভারতে যেমন গ্রীষ্মকালীন বৃষ্টিপাত হয়, ফলে এই সময়টা নীল নদের যে জলের পরিমাণ সেটা কিন্তু বেশি থাকে। এর ফলে কি হয়, এই গ্রীষ্মকালীন বৃষ্টি যখন হয় এই সময়কালটায় এরা দুজন যেখানে এসে মিশেছে, আমরা পরে পড়ব জায়গাটা, সেই জায়গাটায় কিন্তু জুন থেকে সেপ্টেম্বর মাসে বন্যা প্রবণ হয়ে যায়। এই বন্যা হওয়ার ফলে তার যে পলিমিশ্রিত যে নতুন মৃত্তিকা সেটা ওই নদীর দুপারে সঞ্চিত হয় এবং একটা উর্বর কৃষিজমি তৈরি করে, যেখানে কিন্তু মিশরের মানুষ চাষাবাদ করে। ফলে নীল নদ এইভাবে কিন্তু মানুষকে বা তাদের যে অঞ্চলের মানুষকে সমৃদ্ধ করছে। এটাও একটা মিশরের নীল নদের প্রভাব।
এই অববাহিকাটায় আমরা যদি একদম উৎস অঞ্চল থেকে তার মোহনা পর্যন্ত দেখি, নীলনদ অ্যাকচুয়ালি উত্তর দিকে প্রবাহিত হয়েছে। এইখানে হোয়াইট নীল তার উৎসভূমি আর ব্লু নীলের উৎসভূমি হচ্ছে এই জায়গাটায়। এই দুটো জায়গা থেকে নদীটা প্রবাহিত হয়ে আমাদের মালাকল থেকে খার্তুম, এবং যেটা মধ্য অববাহিকা হচ্ছে নীলনদের, সেই খার্তুমে এসে এরা এই ব্লু নীল এবং হোয়াইট নীল মিশেছে, এবং তারপরে উত্তর দিকে গিয়ে আসোয়ান বাঁধ অতিক্রম করে নীলনদ কায়রোর কাছাকাছি গিয়ে ভূমধ্যসাগরে পতিত হয়েছে। এই যাত্রাপথটিকে যদি আমরা বা এই অববাহিকাটা বা নীলনদের অববাহিকাটাকে আমরা যদি 5টি ভাগে ভাগ করি, তাহলে একটি হচ্ছে নদীর উৎস অঞ্চল, দ্বিতীয় হচ্ছে অববাহিকার উৎস অংশ, তৃতীয় হচ্ছে মধ্য অববাহিকা, চতুর্থ হচ্ছে অববাহিকার নিম্ন অংশ, এবং পঞ্চম হচ্ছে বদ্বীপ অঞ্চল। তো প্রথমে কি আছে, নদীর উৎস অঞ্চল কোনটা? একটা হচ্ছে ব্লু নীলের যে উৎস তানজানিয়া দেশের বুরুন্ডি, এটা হচ্ছে হোয়াইট নীলের যে উৎসভূমি বুরুন্ডি মালভূমি, এটা একটা আছে। আর একটা হচ্ছে তোমার ব্লু নীলের উৎসভূমি হচ্ছে ইথিওপিয়ার উচ্চভূমির ট্রানা হ্রদ। এই দুটো পেরিয়ে সেরা ভিক্টোরিয়া হ্রদ থেকে সুদানের মালাকল হয়ে এগিয়ে গেছে। এই মালাকল থেকে এরা খার্তুম পর্যন্ত প্রবাহিত হয়েছে, এই দুটো আলাদা আলাদা গতিপথকে অনুসরণ করে। এই খার্তুমে গিয়ে মিলিত হয়ে নীলনদ হয়ে এটা সাভানা তৃণভূমির উপর দিয়ে বয়ে গিয়ে আসোয়ান থেকে কায়রো পর্যন্ত, একদম এইখান পর্যন্ত যে গতিপথ, এই গতিপথ বা এই অববাহিকাটাকে বলা হচ্ছে নীলনদের নিম্ন অংশ। এখানে আসোয়ান বাঁধ তৈরি করা হয়েছে। এই বাঁধ দিয়ে এখানে জলসেচ বা আমরা পড়ব নীলনদের মানে এই বাঁধের যে কার্যকারিতা, সেখানে কি কি উপকারে লেগেছে এই বাঁধটা, এবং পরে কায়রো অঞ্চল হয়ে এটা কিন্তু বদ্বীপ অঞ্চল সৃষ্টি করেছে ভূমধ্য সমরীয় এলাকায়। সেখানে একটা উর্বর পলি সমৃদ্ধ কৃষি এলাকা গড়ে উঠেছে, যেটা কায়রো শহরকে সমৃদ্ধ করেছে। পরবর্তী ক্ষেত্রে এটা ভূমধ্যসাগরে গিয়ে পতিত হয়েছে। তো এই হচ্ছে নীলনদের অববাহিকা। এর পরের পর্বে আমরা দেখব যে নীলনদের যে প্রভাব বা সেই অঞ্চলে কি কি চাষ হয়। যেহেতু এই অঞ্চলে ওই গ্রীষ্মকালীন বৃষ্টিপাতের পরে নতুন যে পলি পড়ে উর্বর যে মাটি তৈরি হয়, সেই মাটিতে গম, বার্লি, ধান, আখ, মিলেট প্রভৃতি ফসলের চাষ হয়। এবং এখানে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ চাষ হয় সেটা হচ্ছে নীলনদের বদ্বীপ অঞ্চলে প্রচুর লম্বা আঁশের তুলোর চাষ হয়, যেটা সারা বিশ্ব জুড়ে ইজিপসিয়ান কটন নামে খ্যাত। এই নীলনদের অববাহিকা অঞ্চলে উৎপাদিত কী কী ফসল আছে, একটা হচ্ছে উচ্চ অববাহিকায় কফি, কলা, তামাক ইত্যাদি চাষ হয়। মধ্য অববাহিকায় গম, খেজুর, জোয়ার, চিনেবাদাম চাষ হয়। নিম্ন অববাহিকায় জলপাই, যব, ভুট্টা ইত্যাদি, এবং বদ্বীপ অঞ্চলে ধান, গম, তুলো। তাহলে প্রত্যেকটা অববাহিকার যে বিভাজন, সেই বিভাজন অনুযায়ী তার মাটির যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অনুযায়ী সেখানে ফসলের চাষ হয়, এটা আমরা দেখতে পাচ্ছি। শুধু যে বন্যা এই অঞ্চলকে সমৃদ্ধ করেছে এরকম নয়, এই অঞ্চলে বন্যার সাথে নতুন পলি এসে মাটিতে মিশে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়, তার ফলে ফসল ভালো হয়। এটা যেমন তার একটা ভালো দিক, তেমন এর খারাপ দিকও আছে। যে কোনো অঞ্চলে বন্যা সবসময় ক্ষতির সৃষ্টি করে। মিশরের নীলনদ যে বন্যা সৃষ্টি করে, সামগ্রিকভাবে কিন্তু ক্ষতির মুখোমুখি তাদেরকেও হতে হয়। কারণ তার ফলে যে ঘর বাড়ি ধসে পড়া বা যে সমস্ত চাষের ফসল তখন সেই সময় থাকে সেগুলো নষ্ট হয়ে যাওয়া, বা গরু, ছাগল প্রভৃতি এই ধরনের প্রাণীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, সম্পত্তি নষ্ট হয়। ফলে নীলনদ যেমন একাধারে আমাদের উর্বর পলিমৃত্তিকা দিয়ে তার ফসলের কোয়ালিটিটাকে বাড়াতে সাহায্য করে, ঠিক একই ধারে কিন্তু এই বন্যার ফলে একটা বৃহত্তর
একটা বৃহত্তর জায়গা কিন্তু ক্ষতিরও মুখোমুখি করতে হয়, যেটা ওদের মানুষ ওইখানকার স্থানীয় আদিবাসীদের পক্ষে যথেষ্ট ক্ষতিকর। তো এই বন্যার ফল বা বন্যার অতিরিক্ত জলকে আটকাবার একটা উপায় তারা অবলম্বন করেছে। আমরা জানি যে বাঁধ, যে কোনো বন্যার বা বর্ষার সময় যে অতিরিক্ত বৃষ্টিপাতের যে জল, সেটাকে যদি বাঁধ দিয়ে আমরা আটকে রাখতে পারি, তাহলে কিন্তু পরবর্তী সময় যখন জলের আমাদের প্রয়োজনীয়তা পড়বে এবং জলের এই মজুদ অংশটা দিয়ে আমরা কিন্তু সেই সময় আমরা জলের প্রয়োজনীয়তাটাকে মেটাতে পারবো। তো তারই পরিকল্পনা হিসাবে যেমন আমাদের দেশে মাইথন জলাধার আছে, যেমন পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের সীমান্তে বরাকর নদীর উপর, নীল নদের উপরে মিশরীয়রাও তেমন একটা বাঁধ তৈরি করেছিল। বন্যা নিয়ন্ত্রণ তার মূল উদ্দেশ্য ছিল, এবং কৃষি জমিতে যে সময় জলের অভাব দেখা দিয়েছিল সেই সময় যাতে জলসেচ করা যায় তার উপর নীল নদের উপর আসোয়ান বাঁধ তৈরি করা হয়েছে। এই বাঁধ নির্মাণে শুধুমাত্র যে বন্যা নিয়ন্ত্রণ এবং কৃষি জমিতে জলসেচ, এই দুটোর উপরই যে উদ্দেশ্য থাকে, দুটো প্রধান উদ্দেশ্য, এর বাইরেও আরও অনেক উদ্দেশ্য থাকে। তাই আমরা বলতে পারি যখন বহু উদ্দেশ্যকে সামনে রেখে নদীতে বাঁধ তৈরি করা হয় তখন তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলা হয়। নীল নদের উপরে এরকম অনেক নদী পরিকল্পনা বা বহুমুখী নদী পরিকল্পনা তৈরি করা হয়েছে। কি কি হয়েছে তার কিছু উদাহরণ তোমাদের এখানে দেওয়া হয়েছে। যে পৃথিবীর বৃহত্তম বাঁধ উচ্চ আসোয়ান বাঁধ, যেটা মিশর দেশের মধ্যে তৈরি হয়েছে, এটি ব্লু নীলের উপর তৈরি হয়েছে, জেবেল আউলিয়া বাঁধ। ব্লু নীলের উপর যে বাঁধটা তৈরি হয়েছে তার নাম কি? জেবেল আউলিয়া বাঁধ। আর সুদানে ব্লু নীলের উপর যে বাঁধটা দেওয়া হয়েছে তার নাম হচ্ছে সিনার আর আটাবাড়া। মিশরে আরও কতগুলো বিখ্যাত বাঁধ তৈরি হয়েছে, লেক নাসের বাঁধ, নাগ হামাদি, ইসনা এবং অ্যাসিউট। এই বাঁধগুলো দিয়ে সেখানে বহুমুখী নদী পরিকল্পনার তৈরি করেছে এবং তার সুফল মিশর কিন্তু নিতে শুরু করেছে। এবার আমরা দেখব এই বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য অনেকগুলো। যেমন এখানে পর্যটন, জলসেচ, বন্যা নিয়ন্ত্রণ, জলবিদ্যুৎ, জল পরিবহন এবং মাছ চাষ, এই এতগুলো এখানে কিন্তু একটা নদীকে কেন্দ্র করে তার উদ্দেশ্যকে ত্বরান্বিত করা হয়। নীলনদ অববাহিকা যেহেতু খনিজ সম্পদে তেমন সমৃদ্ধ নয়, কারণ এখানে খুব অল্প পরিমাণ খনিজ সম্পদ পাওয়া যায়, ম্যাঙ্গানিজ, ফসফেট, আকরিক লোহা, খনিজ লবণ ইত্যাদি মিশর এবং সুদান থেকে পাওয়া যায়। তো তার ফলে এখানে খনিজ সম্পদের উপর নির্ভর করে শিল্প ব্যবস্থা সেভাবে গড়ে উঠেছে এরকম আমাদের মনে হয় না। ফলে শিল্পে এখানে খুব একটা সমৃদ্ধ এরা নয়। নীলনদের অববাহিকায় যেটুকু জলের যোগান বা কাঁচামালের সহজলভ্যতা, প্রচুর শ্রমিক, সুলভ জলবিদ্যুৎ, এই সমস্ত কারণে মিশর ও সুদানে বেশ কিছু শিল্প গড়ে উঠেছে, যেমন বস্ত্রবয়ন, পশম, সিমেন্ট এবং মোটর গাড়ি ইত্যাদি। মানে অল্প যে কিছু রিসোর্স আছে সেই রিসোর্স দিয়ে মিশর এবং সুদানে বেশ কিছু শিল্প গড়ে উঠেছে, বস্ত্রবয়ন, পশম, সিমেন্ট এবং মোটর গাড়ির মতো। তবে খনিজ সম্পদে সমৃদ্ধ না হওয়ার কারণে এখানে বৃহত্তর শিল্পাঞ্চল গড়ে ওঠার এখনও কোনো সেরকম উদাহরণ দেখা যায় না। তবে ভবিষ্যতে হয়তো পরিকল্পনার মাধ্যমে আরও বৃহত্তর শিল্প সম্ভাবনাকে মিশরে জাগিয়ে তোলা যেতে পারে। এ ব্যাপারে সেখানকার স্থানীয় সরকার বা প্রশাসনের চিন্তাভাবনা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এক্ষেত্রে বহুমুখী নদী পরিকল্পনার আরেকটু বিস্তারিত আলোচনা যদি আমরা করি, যে একটা বহুমুখী নদী পরিকল্পনায় পর্যটনের দুর্দান্ত উন্নতি হয়। যেমন আমাদের দেশে আমরা জানি, যেমন আমাদের রাজ্যে মুকুটমণিপুর বাঁধ, সেখানে শীতকালে প্রচুর মানুষ বেড়াতে যায়। ফলে সেই বেড়াতে যাওয়া বা পর্যটনকে কেন্দ্র করে সেখানে স্থানীয় মানুষের যে উন্নতি, এটা কিন্তু একটা নদীকে কেন্দ্র করেই ঘটেছে। দ্বিতীয় কি জলসেচ, অর্থাৎ জলসেচ যেমন বন্যার অতিরিক্ত জলটাকে আটকে রেখে শীতকালে আমাদের যখন বৃষ্টিপাত কম হয় তখন সেই শীতকালে জলটা অতিরিক্ত ছেড়ে দিয়ে আমরা কিন্তু সেটাকে শীতকালে আমাদের জলসেচটাকে মেটাতে পারি।
আবার অতিরিক্ত জলের ফলে যে বন্যা হয়ে যাওয়ার প্রবণতা, তার ফলে যে মানুষের বা যে সমস্ত সম্পদের ক্ষতি হতে পারে, সেই বন্যাটাকেও আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এখানে আমরা ওই যে জলশক্তি সেটাকে ব্যবহার করে জলবিদ্যুৎ তৈরি করে আমাদের স্থানীয়ভাবে বিদ্যুতের চাহিদা মেটাতে পারি। এবং জলবিদ্যুৎ যেহেতু একটা অপ্রচলিত শক্তি বা দূষণমুক্ত শক্তি, তার ব্যবহার কিন্তু আমাদের জলবায়ুর বা আমাদের পৃথিবীর পক্ষে ভালো, সেটাকেও ব্যবহার করতে পারি। জল পরিবহন, যেহেতু এটা সারা বছর জলটা মাত্রাটাকে ঠিক রাখা হয়, তাহলে এখানে জাহাজ বা নৌকা এই সমস্ত যে জল পরিবহন ব্যবস্থাকে সারা বছর আমরা ব্যবহার করতে পারি পরিবহনের মাধ্যম হিসাবে। এবং মাছ চাষ, আমাদের জানি যে আমাদের সকলেরই প্রধান খাদ্য হিসাবে মাছ আমাদের এখন খাবারের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তো সেই মাছকে আমরা যদি এখানে বাণিজ্যিকভাবে চাষ করতে পারি, তাহলে আমাদের যে খাবারের একটা চাহিদা এখানে মেটানো সম্ভব। সব মিলিয়ে একটা নদীকে কেন্দ্র করে, বাঁধকে কেন্দ্র করে তার যে বহুমুখী উদ্দেশ্য, সেটা কিন্তু নীল নদের বিভিন্ন প্রান্তে সফলভাবে মিশরবাসীরা বা ওইখানে ওই স্থানীয় অঞ্চলের মানুষরা কিন্তু দেখিয়েছেন। এবং আমরা আমাদের দেশের ডিবিসিকে কেন্দ্র করেও আমরা বেশ কিছু নদী পরিকল্পনা লক্ষ্য করেছি, যার সাহায্য আমরা নীল নদের ক্ষেত্রেও পেয়ে থাকি। তো মিশরের শেষে আমরা একদম আলোচনার প্রান্তে এসে এটুকু বুঝলাম যে মিশরের যা কিছু উন্নতি তা সবই হচ্ছে এই নীল নদের ধারকে কেন্দ্র করে। অর্থাৎ নীল নদের দুধারে কৃষি, শিল্প, যাতায়াত ব্যবস্থা খুবই উন্নত, এবং যা কিছু উন্নতি তার 80% মানুষই এখানে বাস করে এবং এখানকার সুবিধাগুলোকে ভোগ করে। বাকি যে অংশ, সেটা অঞ্চলের মরুদ্যানগুলোর ধারে ঘরবাড়ি বানিয়ে অনেকে থাকে। এই নীল নদের অববাহিকায় যে সমস্ত বিখ্যাত শহরগুলো গড়ে উঠেছে, তাদের মধ্যে হচ্ছে কায়রো, আলেকজান্দ্রিয়া, পোর্ট সৈয়দ, পোর্ট সুয়েজ ইত্যাদি। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটার নাম হচ্ছে কায়রো, যেটা মিশরের রাজধানী। এটি এখানকার শহর, শিল্প, বাণিজ্য কেন্দ্র। তোমরা একটা আলেকজান্দ্রিয়া শহরের ছবি এখানে দেখতে পাচ্ছ, এবং সেটাকে কিন্তু যথেষ্ট সমৃদ্ধ শহর বলেই মনে হচ্ছে। তোমরা আরও যদি কিছু ধারণা থাকে তাহলে অবশ্যই আলোচনা করতে পারো বা সুনির্দিষ্ট ধারণা তৈরি করতে পারো।